ওদের বলা সব কথা আমরা কেন বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব না। ওখানে ওখানে দিদিভাইকে কি পাওয়া গেছে? মানে ওর বডি? না, অদ্ভুতভাবে ওখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়া কোনো বডি আমরা পাইনি। তাহলে আপনারা গোটা ব্যাপারটা এত সিরিয়াসলি কেন বলছেন অফিসার? হতেই তো পারে ওরা একটা মিথ্যে কথা বলে রায়কে অন্য কোথাও নিয়ে গেছে, আর সেই মিথ্যেটা এরা কন্টিনিউ করছে। কোয়েল আর নীলুর মতন মানুষকে কোনো মতে বিশ্বাস করা যায় না অফিসার। দেখুন, আমরাও সেটাই মনে করছি, কিন্তু যেখানে রায়পূর্ণা দেবীকে রাখা হয়েছিল সেখান থেকে 300-400 মিটার দূরে রাস্তার উপর ব্লাড স্টেন পেয়েছি, আর সেই ব্লাড স্টেনের আমরা ডিএনএ টেস্ট করতে চাই। এক্ষেত্রে আপনাদের হেল্প দরকার। দেখুন, আমি এটাও বলছি, ডিএনএ ম্যাচ করা মানেই কিন্তু মৃত্যু প্রমাণিত হয় না। এমন হতে পারে তিনি আহত। আমরা বাবুল আর তার গ্যাংদের ধরার জন্য আমাদের আশেপাশের সমস্ত স্টেটের পুলিশদের আমরা অ্যালার্ট করে দিয়েছি। ওদের ধরতে পারলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। অদ্ভুত, স্ট্রেঞ্জ, একটা ইররিলেভেন্ট খবর দিতে আপনারা সবাই এইভাবে ছুটে এসেছেন। আর শুধু তাই না, আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করেছেন আপনারা। অফিসার, রাই মে বি ইনজার্ড, শি মে বি মিসিং, বাট শি ইজ। এই কথাটা আপনি বলতে পারেন এত শিওর হয় অফিসার, প্লিজ। রাইয়ের মা, ওনার মেয়ে রায়পূর্ণা, আর আপনি ওনার সামনে এই কথাগুলো বলছেন, বলতে পারছেন আপনি? ওনার অবস্থাটা একবার দেখুন, কি অবস্থা ওনার। একটা গোটা পরিবারকে নিজের চোখের সামনে এভাবে ভেঙে পড়তে দেখে কেমন লাগছে আপনার অফিসার? সরি টু সে, আই এম রিয়েলি ভেরি সরি, বাট আমাকে এটা বলতে হচ্ছে। আপনারা একটা ইররেসপন্সিবলের মতন কাজ করেছেন। এটা আপনাদের জানানোটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মিস্টার সেন, কোয়েলের মিথ্যা কথা বলার কোনো কারণ দেখছি না, যখন এই মিথ্যে কথাটা তাকে আরো বিপদের মধ্যে ফেলতে পারে। আমাদের সবার ওপর অভিমান করে চলে গেছে মিষ্টি। তুমি তাই না মা, রাই কোথাও যায়নি মা, রাই ফিরে আসবে। ওরা ওকে কিডন্যাপ করেছিল, আপনি শুনলেন তো মা? ও পালানোর চেষ্টা করেছে। রাই কোথাও যায়নি মা, রাই ফিরে আসবে। ওর সংসারের দায়িত্ব ফেলে কোথাও যাবে না মা, ও ফিরে আসবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না অফিসার, আমি এটা বিশ্বাস করি না। আমি আপনার কথা বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আপনারা রায়ের মৃতদেহ আমার চোখের সামনে এনে দেখাতে পারছেন, ততদিন পর্যন্ত রায় বেঁচে আছে। আমার জন্য রায় বেঁচে আছে আর বেঁচে থাকবে। ততদিন আমি রায়কে খুঁজবো। দেখুন, আমিও সেটা বিশ্বাস করতে চাই। কতদিন লাগবে আপনাদের এই ডিএনএ টেস্টের রেজাল্ট বার করতে? 3-4 দিন। আচ্ছা, আমি আসি আপাতত, কিছু জানতে পারলে জানাবো। নমস্কার। হলো আমাদের বাড়ি। আজ থেকে তুমিও এখানে আমাদের সঙ্গে থাকবে, যতদিন পর্যন্ত না তুমি তোমার পরিবারের সন্ধান পাচ্ছ
ততদিন পর্যন্ত এই বাড়িটাই তোমার বাড়ি, আর এই পরিবারটাই তোমার পরিবার। আর আমি হচ্ছি তোমার বড় দাদা। ব্যাস, ওয়েলকাম ওয়েলকাম। চলো এসো। দেখেছো কেউ কোথাও নেই এখানে। বাবা, বাবা। কোথা থেকে কোথায় এসে পড়লাম আমি? এক নতুন জীবন, নতুন মানুষজন। এ কি আমার বনবাসের জীবন? কেমন হবে এখানের মানুষগুলো? ইস, এই মানুষগুলোকে আমি ঠকাচ্ছি, কিন্তু কিন্তু মাত্র কয়েকটা দিন, কয়েকটা দিনেরই আশ্রয় চাই আমি আপনাদের কাছে। একটু সুস্থ হয়ে আমি আবার জুপিটার স্কুলে যোগাযোগ করব, ওদের পায়ে পড়ে বলবো আমাকে কাজটা আর একবার দিতে। বেশি দিন এনাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবো না আমি। বাবা, মা, আরে কি হলো? আমাদের বাড়ির নতুন অতিথি এসে গেছে তো। আরে এসো, আলাপ করবে, এসো। আরে কি গো, কোথায় গেলে তোমরা সবাই? ওই দেখেছো, কারো কোনো পাত্তাই নেই। এই কি হয়েছে? তোমাকে তো নার্ভাস লাগছে কেন? তুমি কি ভয় পাচ্ছ নাকি? ধুর, শোনো, তুমি তো আমাদের দুজনকে জেনেই গেছো, তাই না? এবার যদি আমাদের দুজনকে তোমার ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় যে আমাদেরকে তুমি ভরসা করতে পারো, তুমি দেখবে আমার বাড়ির লোকদেরও না তোমার খুব ভালো লাগবে। আমার শ্বশুর বাড়ির সবাই ভীষণ ভালো, তুমি দেখো তোমার খুব ভালো লাগবে। আরে এই তো আমরা চলে এসেছি রে বাবা। উফ, আচ্ছা তোদেরকে কতবার করে বলেছি বলতো যে বেরোনোর আগে একটা ফোন করে দিবি। আর নতুন সদস্য বাড়িতে আসছে, একটু তো ঠিকঠাক হয়ে থাকতাম নাকি? কই ঠিকঠাকই তো আছো। তুমি চুপ করো তো। আচ্ছা মা, এই সদস্য বলে যখন মেনেই নিয়েছো, তখন আর এসব সাজিয়ে গুছিয়ে কি লাভ? আমরা যেমন তেমনটাই দেখুক না। এসো এসো এসো। ঠিক কথা বলেছে, চলো চলো চলো। এই যে ইনি হলেন আমার মা, আর উনি বাবা। ও মা, কি সুন্দর মুখখানি গো। হ্যাঁ, অথচ কপালটা দেখো, ও যে কার বাড়ির মেয়ে কে জানে। তবে তুমি একদম চিন্তা করিস না মা, একদম ভাববি না, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। তোর খুব শিগগিরই সব কিছু মনে পড়ে যাবে, তোর হারানো সব কিছু তুই ফিরে পাবি। আমি আমি তোর জন্য ঠাকুরকে ডাকবো। প্রণাম প্রণাম করছো কেন? তোমার মাথায়, তুই মাথায় চোট পেয়েছো না? আগে চোট সারবে, তারপর প্রণাম করবে, বুঝলে? আমরা তোমাকে এমনিতেই অনেক অনেক আশীর্বাদ করছি মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি এখন অনেক সুস্থ আছি। আপনারা আমার মতন একজন অভাগাকে আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। একবার অন্তত পাটা ছুঁতে দিন। ওরে বোকা মেয়ে, কেবল কি পা ছুলেই মান দেওয়া হয়? মান থাকে মনে, তুই আমাদের মন থেকে মান দিস, তাহলেই হবে। আর অভাগা কিসের রে? হ্যাঁ, তোর মুখটা তো সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতন। আমি তো তোকে দেখেই বুঝেছিলাম যে তুই যেই ঘরে থাকবি আলো করে রাখবি। এই রঞ্জন আর ছোট বৌমা কোথায় গেল? রঞ্জন, রঞ্জন বাইরে আরে তোরা। এই রঞ্জন। এই তো এসে গেছি। কি হয়েছে বলো? আসলে কি বলতো, পুচকে দুটোকে পড়াতে বসিয়েছিল, ওই জন্য একটু সময় লাগলো আর কি আসতে। আর বলো না, ওরা তো বাইরের মানে নতুন মানুষের গন্ধ পেয়ে বই খাতা সব লাটে তুলে দিয়ে এদিকে ছুটে আসছিল। সরি সরি সরি, আমি প্রচুর কথা বলি। আমি রঞ্জন, আর ও আমার ওয়াইফ গীতশ্রী। ও দিদি ভাই, ও তো এতগুলো মানুষকে দেখে একেবারে ঘাবড়ে গেছে। আর বলিস না, আসলে কি বলতো, হসপিটালে তো এতদিন আমাদের দুজনকে ছাড়া কাউকে দেখেনি না। আচ্ছা শোনো, এটা আমার পরিবার, হ্যাঁ? সবার নাম তোমাকে মনে রাখতে হবে না, ওসব চাপ কিন্তু তুমি একেবারেই নেবে না। তোমার যতটুকু মনে থাকবে ততটুকু দিয়েই চলবে, ঠিক আছে? তবে হ্যাঁ, তোমাকে কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, তুমি আসবে জেনে আমার শ্বশুর মশাই কিন্তু খুব খুশি হয়েছিলেন। কেন বলো তো? কারণ উনি
উনি গল্প করতে পারবেন তো। আর শ্বশুর মশাই কথা বলতে প্রচন্ড ভালোবাসেন। বাড়িতে তো কাউকে উনি পান না না সেভাবে কথা বলার জন্য। এবার তুমি এসে গেছো, তোমার সাথে গল্প করবে, কি বাবা? হ্যাঁ সেটাই। আসলে কি বুঝলে মা, আমার ছেলেরা তো সব তাদের নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর বৌমারা ব্যস্ত তাদের ছেলে মেয়েদের নিয়ে। গিন্নি তো আমাকে পাত্তাই দেয় না। তো আমি আমার মনের মধ্যে যে গল্পগুলো জমে সেগুলো কোথায় বলবো বলো তো? আগে নাতি নাতনি দুটো আমার গল্প শুনতো, এখন ওরাও শুনতে চায় না, বলে তোমার গল্পগুলো ওল্ড ম্যান স্টোরিজ। আমি এই বুড়ো বয়সে নতুন নতুন গল্প কোথায় পাই বলো তো মা? হ্যাঁ বুঝলে মা, ইনি হচ্ছেন এই তল্লাটের গপ্প বুড়ো। একবার যদি কাউকে ধরেছে তাহলে সারা দিনটা তার গেল। আচ্ছা জাগে জাগে আমাদের বাড়ির এই ছোট্ট সদস্যের সঙ্গে তো আলাপ করে দিই কেমন? এই যে ভালো মানুষের মতন মুখ করে দাঁড়িয়ে আছে না, এই হলো আমার ছোট ছেলের দিকে নাতি তোজো। ওর মুখ দেখে ভুলো না কিন্তু, ওর হাড়ে হাড়ে দস্যিপনা। এমন ভালো মানুষের মুখ করে দুষ্টুমি করে বেরিয়ে যাবে, তুমি টেরই পাবে না। ছোট বৌমা এরকম করে বলতে নেই, একটা বাচ্চা মানুষ একটু দোষী হবে না। আর ও হলো আমার বড় ছেলের মেয়ে তোতা। ও হচ্ছে মানে কথার জাহাজ। হ্যাঁ মানে অনেকটা ওই দাদুর মতন হয়েছে আর একবার যদি কথা বলতে শুরু করে না থামবে না। তোমাকে নতুন দেখেছো তো একটু চুপ করে আছে, বেশিক্ষণ কিন্তু চুপ করে থাকবে না। আচ্ছা একটা কথা বলি, আমাদের পরিচয় পর্ব তো সারা হয়ে গেল, এইবারে কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব রে? বলছি আমাদের এই দিদি, যতদিন না ওনার নাম মনে পড়ছে, আমরা যদি ওনাকে একটা ওয়ার্কিং নাম দিই কেমন হয়? হ্যাঁ ঠিক বলেছো। ওই তুমি এভাবে ডাকাটা না খুবই অস্বস্তিকর। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠাকুরপো, আমিও না সেটাই ভাবছিলাম জানো তো। দেখো তোমার দাদা তো ওকে বোন বলে ডাকছে, বাট বোনের তো একটা নাম থাকা দরকার। কি নাম দেওয়া যায় বলো তো? ওর নাম আমি দিই। ওর নাম আমি দিলাম অনামিকা। অনামিকা, বাহ দারুণ, ওয়ান্ডারফুল, দারুণ নাম। এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো, খুব ভালো নাম অনামিকা। আচ্ছা আমরা যদি সবাই তোমাকে অনামিকা বলে ডাকি, তোমার কোনো আপত্তি নেই তো? এই যে তোমরা কিন্তু আবার নাম ধরে ডাকবে না কেমন? পিসিমণি বা আন্টি বলবে। কি বললো দিদান, মনে থাকবে তো? অনামিকা, আমি অনামিকা। অনামিকা, নামহীন পরিচয়হীন আমি। এই আমার পরিচয় হোক তবে। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন, বসুন। থ্যাংক ইউ অফিসার। কোনো খোঁজ খবর পেলেন আপনারা? এখন আপনাকে দেওয়ার মতো কোনো নতুন খবর আমরা পাইনি। ডিএনএ রিপোর্টটাও আমরা হাতে পাইনি এখন। আসলে অনেক কেসের রিপোর্ট পেন্ডিং হয়ে আছে ল্যাবরেটরিতে, 7-10 দিন সময় লেগে যেতে পারে। অফিসার আমি ব্লাড স্যাম্পলের ডিএনএ রিপোর্ট নিয়ে ভাবছি না। আপনি ভাবুন না, যদি রায়ের অ্যাক্সিডেন্ট ওখানে হয়েও থাকে তাহলে তো ওকে খুঁজে পাওয়া যাবে না কেন? মিস্টার সেন, আমার নিজের একটা কেসের ঘটনা বলি। যদিও এটা দিল্লির গুড়গাঁওয়ের রাস্তায়, হিট অ্যান্ড রান। ছেলেটি যাদের গাড়িতে ধাক্কা খেয়েছিল তারা ভয় পেয়ে ছেলেটির দেহ নিয়ে গিয়ে প্রায় 70 কিলোমিটার দূরে একটা খালে ফেলে দেয়। যখন আমরা দেহটা উদ্ধার করেছিলাম তখন তাকে চেনা যায়নি, কিন্তু এটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল সেটা পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু কনফার্ম করেছিল। শুধুমাত্র একটা কেস অফিসার, একটা এরকম ঘটনা ঘটেছিল। অফিসার আপনার তো অনেক বছরের ক্যারিয়ার, রাইট? ওই একটা কেসের ভিত্তিতে আপনি এটা ধরে নিচ্ছেন যে রায়ের সাথেও ঠিক সেম একই ধরনের ঘটনা ঘটেছে?
না, আমি মানতে রাজি নই অফিসার, আই এম সরি, আমি মানতে রাজি নই। রাই বেঁচে আছে, অ্যান্ড শি ইজ অ্যালাইভ, শি ইজ অ্যালাইভ। বেঁচে আছে মানে নিশ্চয়ই রাই কোথাও না কোথাও আছে। আপনারা ওকে খুঁজতে চাইছেন, আপনারা ওকে খুঁজে পাচ্ছেন না। রাদার কোয়েলের কথায় বিশ্বাস করে, শুধুমাত্র কোয়েলের কথায় বিশ্বাস করে আপনারা এই কেসটা বন্ধ করে দিতে চাইছেন কেন? না মিস্টার সেন, আমরা খোঁজা বন্ধ করছি না। আর এটা আমার ক্যারিয়ারের একমাত্র ঘটনা নয়, সারা পৃথিবীর হাইওয়ে অ্যাক্সিডেন্টের এটা একটা সাধারণ ব্যাপার, কমন ব্যাপার। যেখানে যেখানে সিসিটিভি কভারেজ নেই সেখানে সেখানে এরকম ঘটে থাকে। আপনি ইললজিক্যাল কথা বলছেন অফিসার। ওকে ওকে, লেট মি স্পিক। অফিসার, যদি কেউ কাউকে ধাক্কা দিয়ে থাকে গাড়ি দিয়ে, তাহলে সে তার বডি নিজের গাড়িতে তুলে অন্য কোথাও নিয়ে যাবে, বরং সে সেখান থেকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। দ্যাট ইজ ন্যাচারাল। মিস্টার সেন, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে গাড়ি চলাচল খুবই কম, নতুন খোলা হয়েছে এই রাস্তাটা। নিজেদের ক্রাইম লোকাতে এটা করা খুব স্বাভাবিক। এরকম বিভিন্ন হাইওয়ের পাশে জঙ্গল, খাল, নদী ডোবাতে অনেক 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 অ্যাক্সিডেন্টের ডেড বডি পাই আমরা, জানেন। অ্যাক্সিডেন্টের পরে প্রথম যেটা এদের মাথায় আসে সেটা হলো ডেড বডিটাকে লোপাট করে দেওয়া। আমি জানি না, আর আমি জানতেও চাই না অফিসার, কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনাদের খাতায় কেসটা ক্লোজড। আপনারা এই কেসটার জন্য আর সময় নষ্ট করতে চাইছেন না, তাই তো? আপনি কিন্তু ভুল বুঝছেন মিস্টার সেন। আমাদের কোনো ঘটনা ইমোশন দিয়ে দেখার কোনো অপশন নেই, একটা সেট প্যাটার্ন ফলো করতে হয়, লজিক্যালি এগোতে হয়। আচ্ছা, আপনার ঠিক কি মনে হচ্ছে বলুন তো দেখি, রায়পূর্ণা দেবীর সঙ্গে কি ঘটে থাকতে পারে? রাই এখনো ওই লোকগুলোর কাছেই আছে। ওরা রাইকে আটকে রেখেছে তার কারণ ওরা ওই প্রপার্টিটা প্রপারলি নিজেদের নামে করে নিতে চায়, তা না হলে কোয়েল মিথ্যে কথা বলছে। ওদের কোনো ফিউচার প্ল্যান আছে অফিসার, ওদের কোনো প্ল্যান আছে, তার কারণ ওরা রাইয়ের এই যে মৃত্যুর খবরটা ছড়াচ্ছে, ওরা সবার অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা করছে। মিস্টার সেন, এখানে যেটা ওদের টাকা দিতে পারে সেটা কোনো স্পেশাল হিরে জহরত বা গহনা নয়, লুকিয়ে রাখার মতো ছোটখাটো কোনো জিনিসও নয়। এটা একটা বাড়ির ব্যাপার, সেটা তো কেউ লুকিয়ে ক্যাপচার করতে পারবে না। হয়তো ওরা এটা আন্দাজ করেছিল, বা হয়তো ওরা এটা আগে থেকে ভেবে নিয়েছে যে পুলিশ হয়তো ওদের মোবাইল নেটওয়ার্ক, টাওয়ার এসব সূত্রে হয়তো সেই জায়গায় পৌঁছে যেতে পারে, তার জন্য ওরা রাইকে নিয়ে অন্য কোথাও পালিয়ে গেছে ওখান থেকে। কিন্তু কিডন্যাপাররা ওর অ্যাক্সিডেন্টের কথা কেন বলবে কোয়েলদের? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি যদি জানতাম রায় কোথায় আছে, তাহলে আমি রায়কে ঠিক আমার কাছে ফিরিয়ে আনতাম অফিসার, ঠিক ফিরিয়ে আনতাম। আপনার সঙ্গে রায়পূর্ণার ডিভোর্সের কেস চলছে তো, না? সো হোয়াট? আপনি কোয়েলকে বিয়ে করবেন এরকম অ্যানাউন্সও করে দিয়েছিলেন। ইনফ্যাক্ট আপনাদের এনগেজমেন্টও হয়ে যাচ্ছিল, তাই না মিস্টার সেন? আপনি ঠিক কি বলতে চাইছেন অফিসার? কি বোঝাতে চাইছেন আপনি? বোঝাতে নয়, বুঝতে চাইছি। নিখোঁজ মানুষটার সঙ্গে আপনার ইকুয়েশনটা বুঝতে চাইছি। আপনাদের এনগেজমেন্টের রাতে রায়পূর্ণা সবার সামনে আপনাকে অপমান করেছিল এবং সকলের সামনে আপনাকে থাপ্পড়ও মেরেছিল, তাই তো? আপনি কি বলতে চাইছেন অফিসার? হ্যাঁ, আমি খুন করেছি রায়কে? খুন কথাটা এখনো কেউ বলেনি মিস্টার সেন, অ্যাক্সিডেন্টের কথা হয়েছে। আচ্ছা, আপনার খুন বলে মনে হচ্ছে কেন? হাউ ডেয়ার ইউ অফিসার! আপনি বসুন বসুন, শান্ত হয়ে বসুন। মাথা ঠান্ডা করে বসুন মিস্টার সেন। কেসটা নিয়ে আমরাও চুপ করে বসে নেই, সেটা বুঝতে পারছি নিশ্চয়ই। রায়পূর্ণা মুখার্জির প্রথম দুই শত্রু যদি কোয়েল আর নীলাঞ্জনা হয়, তাহলে 3 নম্বর কিন্তু মিস্টার অনির্বাণ সেন। মানুষ প্রতিহিংসায় কি করতে পারে সেটা আমরা খুব ভালো করেই জানি। আমরা সমস্তটা দিক খতিয়েই দেখছি, কিচ্ছু চিন্তা করবেন না আপনি। অফিসার, রায়ের সাথে আমার সম্পর্কটা ডানা বাঁধেনি, ঠিক। বারবার আমি রায়ের সঙ্গে অন্যায় করেছি, ঠিক। রায়কে ভুল বুঝেছি, ছোট করেছি রায়কে, অপমান করেছি রায়কে, সন্দেহ করেছি আমি রায়কে, ঠিক, সব ঠিক। কিন্তু আমি রায়ের শত্রু নই। অফিসার, প্লিজ আপনি আমাকে রায়ের শত্রু বলবেন না। হয়তো আবার কোনোদিন আমরা এক হব,
হয়তো আবার আমাদের মধ্যে সেই একই ভুল বোঝাবুঝি হবে, হয়তো একই ধরনের ঝামেলাও হবে আমাদের মধ্যে, কিন্তু আমি রায়ের শত্রু নই আমি রায়ের। বিকজ আই লাভ হার। আমি রায়কে ভালোবাসি অফিসার, ভালোবাসি। এটা কাল নার্স এসে ড্রেসিং করে দিয়ে যাবে। আপনার এখন আর কোনো অসুবিধা হচ্ছে না তো ম্যাডাম? ডাক্তার আঙ্কেল, ওনা বড্ড চুপচাপ থাকে, আমরা না বুঝতেই পারছি না যে ওর শরীর খারাপ করছে কিনা। হ্যাঁ, কিছু খেতেই চায় না। আচ্ছা আপনি বলুন তো, এত বড়টা আঘাত থেকে সেরে উঠছে, ভালো মন্দ কিছু যদি না খায় তাহলে কি চলে? আর যখন ওর নিজের বাড়িতে ফিরে যাবে তখন তারা কি ভাববে বলুন তো? ভাবে যে আমরা বোধহয় যত্ন নিনি তার মেয়ের। সে আপনি খান আর না খান, আপনার রিকভারি কিন্তু খুব ভালো হচ্ছে ম্যাডাম। পালস, প্রেশার সব কিছু একদম নর্মাল। ওফো, ম্যাডাম বলছি কেন, আপনার তো এখন একটা নাম আছে। ঈশা, কি যেন নামটা? অনামিকা। বাবা ওর নাম অনামিকা রেখেছে। বাহ, চমৎকার নাম। তবে আমি চাইবো আপনি এই অনামিকা নামের খোলস সরিয়ে আপনার সত্যিকারের নাম যেন খুঁজে পান। সেটা তো আমরাও চাই আঙ্কেল, কিন্তু ওর এখনো তো কিছু মনেই পড়লো না। হ্যাঁ, সেটাই তো শুনলাম। আমি ওনার কেসটা নিয়ে কয়েকজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে ডিসকাস করেছিলাম। ওনারা আমাকে কয়েকটা সাজেশন দিয়েছেন। আচ্ছা ঈশা, তোমরা একটা কাজ করতে পারো, ওনার সামনে সব সময় একটা কাগজ আর পেন রেখে দেবে, কেমন? আর অনামিকা, আপনার যখন যা মনে পড়বে আপনি কাগজে লিখে যাবেন। হতে পারে ওই লেখাগুলোর ভেতর থেকেই আপনার মনের ভেতর লুকিয়ে থাকা চিত্রগুলো সব ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আপনার তো একটা পরিবার আছে নিশ্চয়ই, খুব সুন্দর একটা পরিবার। সেই পরিবারে হয়তো আপনার মা, বাবা, ভাই, বোন সবাই রয়েছেন। তারা সবাই হয়তো এখন আপনার জন্য খুব চিন্তা করছেন, আপনার জন্য ভেবে ভেবে একেবারে অস্থির হয়ে পড়েছেন। নিজেদের রাতের ঘুমটুকুও হয়তো চলে গেছে। আপনি বিবাহিত কিনা সেটাও তো মনে করতে পারছেন না। আচ্ছা, হতেও তো পারে যে আপনার হাজবেন্ড হয়তো এখন আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। কি অনামিকা, আবার আপনাকে আপনার সেই পরিবারে ফিরে যেতে হবে তো? কোথাও ফিরতে চাই না আমি, কোথাও না। জানি মা, স্রোত, দাদাভাই, বৌমনি খুব কাঁদছে সবাই আমার জন্য। কে জানে স্রোতর পরীক্ষাটা দিল কিনা, নাকি আমার কথা ভেবে মন খারাপ করে বসে রয়েছে। না না, ভাববো না আমি এসব, ফিরবো না আমি। ফেরার সামান্যতম ইচ্ছেটুকু আমার চলে গেছে। আমি কি স্বার্থপর? বেশ, তবে তাই হই। ওখানে আমার আর কোনো প্রয়োজন নেই। আমি জানি ফিরলে আমি নীলুর প্রাপ্য শাস্তি ওকে দিতে পারবো না। কারোর প্রাপ্য শাস্তি আমি দিতে পারিনি, কারণ না। অনির্বাণের থেকে অনেক দূরে চলে গেছি, এবার নীলুর থেকেও অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করছি। ওরা নিজের মতো ভালো থাকুক, খুব ভালো। আমি ওদের থেকে দূরে থাকি। অনামিকা, কি ভাবছো? কিছু কি মনে পড়ছে? মনে করার চেষ্টা করছি খুব, কিন্তু কিছু মনে পড়ছে না। আমি আপনাদের খুব অসুবিধায় ফেলে দিয়েছি না? দেখো মেয়ের কথা, কিসের অসুবিধে? হ্যাঁ, তুমি যে এ বাড়িতে আছো সেটা তো মাঝে মাঝে আমি টেরই পাই না। আচ্ছা, কি করে এত চুপচাপ থাকো বলো তো তুমি? সেই আসার পর থেকে বলছি তুমি আমাদের সাথে আপনি আগে করবে না। এবার থেকে যদি তুমি করে কথা না বলো না, খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। সরি।
আর বলবো না। সরি বলতে হবে না, সরি বলবে না। দেখো অঞ্জনরা তো তোমাকে নিজের বোন বলে ডেকেইছে, তো সেদিক থেকে দেখতে গেলে তুমি কিন্তু আমাদের ননদ হচ্ছ, তা আবার একমাত্র ননদ। আমরা যেরকম তোমাকে নিজের বলে আপন করে নিয়েছি, তুমিও সেরকম আমাদেরকে নিজের বলে আপন করে নিও, ব্যাস তাহলেই হবে। অনামিকা, আপনি খুব ভাগ্য করে এত সুন্দর একটা পরিবারের কাছে এসে পৌঁছেছেন। আমি ওদের বহু বছর ধরে চিনি। শুধু যাওয়ার আগে একটাই কথা বলে যাব, আপনি কিন্তু কখনোই নিজের মনের ওপর কোনো চাপ দেবেন না, কখনোই নিজেকে ফোর্স করবেন না। শুধু যখন যা মনে আসবে সেটা ওই কাগজে লিখে যাবেন। ওই লেখাগুলোই হলো আপনার অতীতে পৌঁছনোর ছেঁড়া ছেঁড়া সূত্র। দেখবেন একদিন ওই ছেঁড়া ছেঁড়া সূত্রগুলো সব আবার জোড়া লেগে যাবে। কি গো, মাকে কানে কানে কি বলছো? আর বলো না, মিস বকবকানে জিজ্ঞেস করছে তোমার সাথে এখন খেলতে আসতে পারবে কিনা। তুমি বুঝতে পারছো তো দুটো মিলে তোমাকে কিরকম জ্বালাতন করবে? না না, ঠিক আছে, আসুক না ওরা। ওদের সঙ্গে অনামিকা হালকা মনে কথা বলতে পারবেন, সেটা ওনার পক্ষেও ভালো। আমার ওর সঙ্গে এই ওর সঙ্গে আবার কি কথা? ঠাম্মা কি বলে দিয়েছে তোমাদের মনে নেই? হ্যাঁ আন্টি বলতে বলেছে, কিন্তু নামটা যে বড্ড বড়। তাহলে তুমি বরং আমাকে একটা ছোট নাম দাও। আন্টি বলবো? ও আবার কেমন ডাক? না 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 না, খুব সুন্দর ডাক, তোমরা তাই বলে ডেকো আমাকে, কেমন? নিউ আন্টি। চোরকি আমাকে পিপি বলে ডাকতো, ওদের মুখে কি সেই ডাকটা শুনতে চাইবো? না না, থাক, সব নতুন হোক, সব মানুষ, সম্পর্ক, ডাক সব নতুন হোক। ঠাম্মি, ও ঠাম্মি ঠাম্মি, বর পিপিকে আর কোনোদিন আসবে না গো? বর পিপি কোনোদিন আসবে না? চুপ কর তো। বলো না ঠাম্মি, বলো। আমি জানি না, চুপ কর চুপ কর চুপ কর। আমি চোরকি, ঠামিকে বিরক্ত করো না মা, শোনা মেয়ে আমার। আমি কিছু করিনি মা, আমি তো জানতে চাইছি বর পিপি কবে আসবে। বর পিপির জন্য আমার খুব কষ্ট হয়। মা, মা। দেখো না দেখো না দেখো না, তো আমার ভালো লাগছে না, দেখো না, যাও যাও এখন যাও। মা, কাল থেকে আপনি কিচ্ছু খাননি, এভাবে কি করে চলবে মা? এবার তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। ওফ, আমি বললাম তো আমাকে আমার শরীরের কথা ভেবে খেতে বলো না তো, যাও তো এখান থেকে। মা, সংসারটাকেই তো খেয়ে বসে আছি, সংসারটাকে খেয়ে বসে আছি, সারা জীবন স্বার্থপরের মতো বেঁচেছি। আমার খেয়ে পড়ে বেঁচে থাকার কি দরকার? যাও যাও, খাবো না, আমি খাবো না। মা, মা, মা এভাবে বলবেন না মা, রাই ঠিক ফিরে আসবে, দেখবেন। মা, আমাদের এইটুকু বিশ্বাস তো রাখতে হবে মা, ফিরে আসবে ও। কোথায় চলে গেল আমার মেয়েটা? কোথায় সে চলে গেল? পুলিশ একরকম কথা বলে, অনির্বাণ একরকম কথা বলে, আমার মনের মধ্যে সারাক্ষণ পুনাকে বেঁচে থাকা যায়। আমার দম বন্ধ হয়ে আসে মিষ্টি, আমার দম বন্ধ হয়ে আসে মিষ্টি। আমার সব পুরনো অপরাধের কথা মনে পড়ে। আমরা কেউ নির্দোষ নই মিষ্টি, আমি কত অন্যায় করেছি, কত যন্ত্রণা আমি দিয়েছি আমার মেয়েটাকে। বাপরে বাপ, আমি আমার সংসার সে চালাচ্ছি, পা থেকে চুল ঘষলে তাকে তাই করেছি। মা হয়ে আমি ডাইনির মতো ব্যবহার করেছি। অনির্বাণের সঙ্গে সংসার করতে পারলো না,
কষ্ট পেয়ে বাড়িতে চলে এলো। তার বাপের ভিটে, তার অধিকার আছে বাড়িতে, সেই বাড়িতে থাকার জন্য আমি তাকে উঠতে বসতে গঞ্জনা গঞ্জনা, আমি তো তাই মিষ্টি, তুই আমাকে খেতে বলছো, খাবো আমি খাবো। পুলিশ জিজ্ঞেস করছিল না ওর কে কেউ 70 আছে, আমার মনে হচ্ছিল যে আছে 70, এই যে আমি 70। আপনি আসুন, আমাকে ধরে নিয়ে যান, চরম শত্রু যা যা করে না আমি তাই করেছি। আসুন আসুন অফিসার, এই যে হাত করা দিন, নিয়ে যান আমাকে, একটি নিয়ে যান, আমি 70। মা, মা আপনি শান্ত হন মা। আপনি এইভাবে ভেঙে পড়লে আমরা কি করে লড়বো বলুন মা? আপনার ছেলে কিন্তু হাল ছাড়েনি, বোনটাকে খুঁজে বের করার জন্য রোজ পুলিশের কাছে যাচ্ছে, উঁচু মহলে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে পুলিশ ওর কেসটা নিয়ে আরো তৎপর হয়। আমরা যদি আমাদের শেষ সীমা অবধি চেষ্টা না করি মা, সারা জীবনই আক্ষেপ নিয়ে থাকতে হবে। হয়তো রাই অভিমান নিয়ে দূরে সরে থাকলো চিরকাল মা। আমি আর পারছি না, আর পারছি না, আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার কেমন যেন মনে হচ্ছে যে আমার উপর অভিমান করেও দূরে চলে গেছে মিষ্টি। এবারে এতটাই দূরে চলে গেছে যে ও বেঁচে আছে না মরে গেছে, আমরা কেউ খোঁজ পাচ্ছি না মিষ্টি।